পয়েন্ট টেবিলেও তাদের যে অবস্থান সেই জায়গাটার মধ্যে বার্সেলোনার সাথে তাদের সেই ডিফারেন্সটা থাকছে। মানে কিন্তু এখন দেখতে পারো যে এক ম্যাচ তারা বেশি খেলেছে, যে কারণে তারা কাছাকাছি চলে গেছে বার্সেলোনার। আর রিয়াল মাদ্রিদ আজ কায় মনোবাক্যে প্রার্থনা করতে পারে বার্সেলোনা যাতে ওই ম্যাচে জিতে না ফিরতে পারে, কারণ বার্সেলোনার জন্য একটা কঠিন ম্যাচ অপেক্ষা করছে ভিয়ারিয়ালের বিপক্ষে। এবং এটা হচ্ছে কোন ভিয়ারিয়াল? এই ভিয়ারিয়াল লা লিগার পয়েন্ট টেবিলে অবস্থান করছে 3 নম্বরে, মানে রিয়াল মাদ্রিদের ঠিক নিচের অবস্থানে। আর এইটা কোন বার্সেলোনা? যেই বার্সেলোনা আজকের ম্যাচে পাবে না পেদ্রিকে। কিন্তু ভিয়ারিয়াল আবার প্রচন্ড পরিমাণে অধারাবাহিক। কি টাইপের অধারাবাহিক? তারা মিড উইকে কোপা দেল রেতে হেরেছে সেগুন্দা ডিভিশনের এক ক্লাবের কাছে। লা লিগায় পয়েন্ট টেবিলে তারা 3 নম্বরে অবস্থান করছে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে তাদের অবস্থান পয়েন্ট টেবিলের শেষ থেকে, মানে তলা থেকে ঠিক 1-2 নম্বর পজিশন ওপরে। গত কয়েক বছরের রেকর্ড যখন আপনি আবার বিবেচনা করবেন, তখন আবার এই মাঠে বার্সেলোনা পরিষ্কার ফেভারিট। গত 17 বছরে তারা এই মাঠে একটা ম্যাচও হারে নাই, 13 বার তারা জিতেছে, মোটে 4 বার তারা ড্র করেছে। আবার একটা অ্যান্টি ক্লাইম্যাটিক রেকর্ড দেই, সবশেষ লা লিগায় এই দুই দলের যখন দেখা হয়েছে, সেই ম্যাচে আবার বার্সেলোনার মাঠে গিয়ে বার্সেলোনাকে হারিয়ে দিয়েছে ভিয়ারিয়াল, যতক্ষণে অবশ্য লা লিগা টাইটেল রেস ডানে আছে। ভিয়ারিয়ালের এই সিজনে আপনি ফর্মটাকে দুই ভাবে আপনি ঢেলে ফেলেন। একটা হচ্ছে লা লিগার ভিয়ারিয়াল, আরেকটা হচ্ছে আপনার লা লিগার বাইরের ভিয়ারিয়াল। লা লিগার মধ্যে তারা হচ্ছে কি আপনার শেষ 5 ম্যাচ তারা আনবিটেন থাকলো। তারা হচ্ছে আপনার বার্সেলোনা সমান ম্যাচ তারা পয়েন্ট হারিয়েছে বা ম্যাচ তারা হেরেছে। মানে এই ভিয়ারিয়াল হচ্ছে কি আপনি যখন চ্যাম্পিয়ন্স লিগে দেখছেন তারা কোপেনহেগেনের এগেনস্টেও ম্যাচ হেরেছে, দেখছেন হচ্ছে কি তারা রেসিং এর এগেনস্টে কোপা দেল রেতে ম্যাচ হেরেছে, তখন হচ্ছে যখন তাদের ঘরের মাঠে বার্সেলোনার এগেনস্টে খেলা, তখন এই শেষ 5 ম্যাচের হিসেব নিকেশও আসলেও ভিয়ারিয়ালকে আপনার কিছুটা হলেও এই ম্যাচে 40-60 পজিশনে রাখতে হবে, তাই না? মানে ভিয়ারিয়াল ওই টাইপের অপারেট, এবং যেহেতু খেলাটা লা সেরামিকায়, সেইটা আবার আরেক ব্যাপার যে ওই মাঠে গেলে বরাবরই দেখা যায় যে একটা যে কোনো দল একটু চাপে পড়ে যেতে পারে। বার্সেলোনা যদিও যখন এই ম্যাচটা খেলতে যাবে তারা জানে যে তারা এই ম্যাচে জিতুক হারুক যাই হোক না কেন তারা লা লিগার সবার উপরে থাকছে, কিন্তু এই সুযোগটা বার্সেলোনা কোনোভাবে হারতে চাবে না। বার্সা পুরো সিজন জুড়ে যে কটা বিগ ম্যাচ খেলবে তার ভেতরে এইটা হচ্ছে একটা ভিয়ারিয়ালের এগেইনস্টে। কিন্তু যেখানে বার্সা সমর্থকের একটু সংখ্যায় পড়তে পারে সেটা হচ্ছে পেদ্রির না থাকাটা। পেদ্রি এসপানিওলের ম্যাচে ফিরবেন, তার আগে এই ম্যাচে তাকে পাওয়া যাবে না। এই পেদ্রি না থাকলে বার্সেলোনাও আসলে ফাংশনটা প্রপারলি করতে পারে কিনা এইটা আলোচনায় থাকবে। এখন এরিক গার্সিয়া, ফ্র্যাঙ্কি ডিয়ংরাই মিডফিল্ডে থাকছেন কিনা, আবার মাঝখানে দেখা গেছে যে এরিক গার্সিয়া বেশ ভালো করছে, কিন্তু সেটা আবার ডিয়ং এর জায়গায়। মানে এবং হচ্ছে গিয়ে গার্সিয়া মিলে মনে হচ্ছিল যে না তাদের কম্বিনেশনটা ভালো হয়েছে। এদিক থেকে তো আপনার ফ্র্যাঙ্কি ডিয়ং এবং গার্সিয়া তো অলমোস্ট হচ্ছে গিয়ে আপনার কিছুটা সিমিলার প্রোফাইলও বলা যায়। এই দুজনকে কি তাহলে রাখা হবে কিনা এইটাও আসলে ফিগার আউট করতে হবে। আপনার হাতে তো ওই রকম কি পেদ্রি টাইপ কোনো অপশন আছে সেটাও তো আপনার হাতে এই মুহূর্তে নাই। বার্সা যদি এই সিজনে খুব ভালো করতে চায়, পেদ্রি, ইয়ামাল এদেরকে পুরো সিজন জুড়ে ফিট পেতে হবে তাদের, বিশেষ করে পেদ্রি যিনি এই গেমের টেম্পোটা কন্ট্রোল করেন, বার্সেলোনার খেলার টেম্পোটা কন্ট্রোল করেন। এই কারণেই পেদ্রিকে রেখে দেখেন ফ্র্যাঙ্কি ডিয়ং এর জায়গাটা কিভাবে এরিক গার্সিয়া গত কয়েক ম্যাচে আসলে নিতে পেরেছেন, কারণ এরিক গার্সিয়া ইজ মোর ডিফেন্সিভ। তাদের ওই খেলাটা কন্টিনিউ করার জন্য তাদের যা দরকার সেটা হচ্ছে একজন ডিফেন্সিভ মাইন্ডেড মিডফিল্ডার, যিনি আসলে মিডফিল্ডার নন, মূলত ডিফেন্ডার এরিক গার্সিয়া। এরিক গার্সিয়াকে দিয়ে ওই কাজটা করানো যায়, কিন্তু যখন পেদ্রির সঙ্গে ডিয়ং থাকেন, ডিয়ংও লাইন ব্রেক করে যেতে চান, পেদ্রিকে তখন একটু নিচে থাকতে হয়, পেদ্রি তখন আর একটু নিচে নেমে তাকে অপারেট করতে হয়। কিন্তু যখন এরিক গার্সিয়া তখন পেদ্রি আর একটু অ্যাডভান্স পজিশনে অপারেট করতে পারেন। এই যে জেলাপটা, এই যে কম্বিনেশনটা, এইটা আবার মেলে না যখন ডিয়ং আর পেদ্রি খেলতে যান। এই ম্যাচটায় যদি পেদ্রি তো থাকবেন না, পেদ্রি যত ম্যাচ সিজনে থাকবেন না, ওই দায়িত্বটা আসলে কে কাঁধে তুলে নিচ্ছেন? ডিয়ংকে তো কল্পনা করা হচ্ছে, তিনি ক্লাবের ওয়ান অফ দ্য ক্যাপ্টেন্স, এবং তাকে আসলে এই ধরনের ম্যাচে ওই রোলটা নিতে পারতে হবে বার্সেলোনাকে এই সব ম্যাচে ভালো করতে হলে। এবং বার্সেলোনার জন্য আপনার সেটাই হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। এছাড়া বার্সেলোনাতে খুব বেশি ইনজুরি প্রবলেমও নাই। হ্যাঁ, গাভিটা থাকছেন না, সেটা তো অনেক আগে থেকেই জানা, গাভিরা এই ম্যাচগুলোতে তাদের পাওয়া যাবে না। তো বার্সেলোনাকে আপনার যেই জিনিসটা হচ্ছে ফিগার আউট করতে হবে, এই বছরের শেষটা যেন তারা এই জয়টা রেখে করতে পারে। হানসি ফ্লিকের কাছে এখন একটাই আসলে টার্গেটটাও, প্রি ম্যাচ প্রেস কনফারেন্সেও তিনি বলছিলেন যে আমরা এখন সিঙ্গেল ম্যাচ নিয়ে বছরটা হচ্ছে আপনার র্যাপ আপ করতে তারা চাই। ইনফ্যাক্ট এই জায়গায় ঘুরে ফিরে এখনো কিন্তু কোশ্চেন আসছে, হানসি ফ্লিকের কাছেও কোশ্চেন এসেছে যে রাফিনিয়া কিভাবে হচ্ছে গিয়ে ফিফা দা বেস্টের 11-এ নাই। তিনি বলছেন যে এটা তো ওরাই আসলে ভালো বলতে পারবে, যেই লোকটা চ্যাম্পিয়ন্স লিগেও সর্বোচ্চ গোল করলো লাস্ট সিজনে,
তাকে না থাকা নিয়ে আসলে তার কোনো মানে আইডিয়াই নেই কিভাবে সেই টিম এই প্রশ্নটা অবধারিতভাবেই আসার কথা ছিল, যেটা কোপা দেল রেতে যখন বার্সেলোনা জিতেছে এরপরে হয়তো আলোচনায় আসে নাই। এরপরেই কিন্তু কোপা দেল রের ম্যাচটা হয়েছে, তাই না? সোমবারে ওই ফিফা দ্য বেস্টের প্রোগ্রামের পরে মঙ্গলবার রাতে বার্সেলোনা খেলেছে, আজকে আবার তারা খেলতে যাবে। এবং এই ম্যাচের আগে যখন এই প্রশ্নটা করা হলো তখন হান্সি ফ্লিক একদম ধুয়ে দিয়েছেন যে তিনি বুঝতেই পারেন নাই যে কিভাবে রাফিনিয়া এই 11-এ থাকেন না। এটা তো আমরাও বুঝতে পারি না, এটা কেউই আসলে বুঝতে পারে না যে রাফিনিয়ার মতো ফুটবলার কি করে তার অন্তত পক্ষে এই বেস্ট 11-এ জায়গা হয় না। এখন সেইটা নিয়ে রাফিনিয়া হয়তো নতুন চ্যালেঞ্জে মাঠে নামতে পারেন, কিন্তু বার্সার জন্য এখানে একটা ডিফারেন্ট চ্যালেঞ্জ আছে এই ম্যাচটায়। চ্যালেঞ্জটা কোন জায়গায়? সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্রেক যখন শেষ হলো নভেম্বরেরটা, এরপরে ফার্স্ট রাউন্ডের ম্যাচ ছিল বার্সেলোনার। তার আগ পর্যন্ত কিন্তু লা লিগার শীর্ষে ছিল রিয়াল মাদ্রিদ, এবং বার্সেলোনা ওই ফার্স্ট ম্যাচটা খেলে শীর্ষস্থানটা উদ্ধার করেছিল, যেটা পরে রিয়াল মাদ্রিদকে চাপে ফেলেছিল। ওই চাপ নিয়ে তারা আরো চাপে পড়েছে, আলটিমেটলি তাদের শীর্ষস্থান খোয়া গেছে বড় পয়েন্টের গ্যাপে। এইবার এই এক মাসের একটু বেশি সময় পর প্রথমবারের মতো লা লিগায় প্রথম ম্যাচটা রিয়াল মাদ্রিদ খেলেছে, পরের ম্যাচটা খেলবে বার্সেলোনা, যখন পয়েন্টের গ্যাপ এক। এইটা আপাত দৃষ্টিতে মনে হতে পারে শুধুমাত্র কাগজে কলমের হিসাব, কিন্তু এটা অনেক সময় অনেক ধরনের ইম্প্যাক্ট লা লিগায় ফেলে, যেটা স্পেশালি হচ্ছে দুই ঘোড়ার দৌড় আর কি, মানে 2 হর্স রেস যেটাকে বলা হয়। তো আজকের ম্যাচে এইটাও একটা মাত্রা হিসেবে থাকতে পারে যে আপনি জানেন রিয়াল মাদ্রিদ 1 পয়েন্টে মোটে পিছিয়ে আছে, আপনাকে জিততেই হবে। তার মানে একটা জিনিস কিন্তু ক্লিয়ার করে রাখা উচিত, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের চেয়ে বার্সেলোনা একটা ম্যাচ কম খেলেছে এইটাও। সুতরাং বার্সেলোনা যদি আজকের ম্যাচটা ভিয়ারিয়ালের মাঠ থেকে তারা যদি জিতে ফিরতে পারে, তাহলে হচ্ছে 4 পয়েন্টের ডিফারেন্সটা বার্সেলোনা সিকিউর করতে পারবে লা লিগার এই স্টেজ পর্যন্ত। প্রেডিকশন ভিয়ারিয়াল 1 বার্সেলোনা 2 এরকমই, হ্যাঁ, ভিয়ারিয়াল 1 বার্সেলোনা 2। আমি বার্সেলোনার জয়ের পক্ষে, আমার কাছে মনে হচ্ছে বার্সেলোনা জিতবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.